দ্বাদশ শ্রেণী রসায়ন থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ। তো এই অধ্যায় থেকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অপনয়ন বিক্রিয়া এবং অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে সেটজেফ নিয়ম এবং হফম্যান নিয়ম। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে অপনয়ন বিক্রিয়া কী বা অপনয়ন বিক্রিয়া কাকে বলে। তো সংজ্ঞায় কী বলছে, হ্যালো অ্যালকেনকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় অ্যালকোহলীয় দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে এক অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে একটি অ্যালকিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকেই আমরা বলছি অপনয়ন বিক্রিয়া। কেমন? এই যেমন CH3CH2Br, এটি একটি হ্যালো অ্যালকেন, অর্থাৎ এর নাম হচ্ছে ব্রোমো ইথেন। এর সঙ্গে আমরা অ্যালকোহলীয় KOH দিয়ে উত্তপ্ত করব, তাহলে আমার তৈরি হবে ইথিলিন। এটি একটি অপনয়ন বিক্রিয়া। এখানে এই যে আলফা কার্বন থেকে একটি ব্রোমিন বেরিয়ে গেল এবং বিটা কার্বন থেকে একটি হাইড্রোজেন বেরিয়ে গেল, অর্থাৎ এক অণু হাইড্রোজেন ব্রোমাইড বেরিয়ে গেল, যার ফলে আমার কি তৈরি হলো, CH2 CH2 ইথিলিন অ্যালকিন তৈরি হলো। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে এই KOH থেকে আমরা যে OH মাইনাস পাবো, সেই OH মাইনাস কিন্তু এক্ষেত্রে আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না। কী হিসেবে কাজ করবে? বেস বা ক্ষারক হিসেবে কাজ করবে। যখন আমরা জলীয় KOH নিব তখন OH নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কিন্তু যখন অ্যালকোহলীয় KOH নিব তখন OH কিন্তু বেস বা ক্ষারক হিসেবে কাজ করবে। এবার আমরা একটুখানি ক্রিয়া কৌশলটা দেখে নিচ্ছি কেমনভাবে অপসারণটা হচ্ছে বা অপনয়নটা হচ্ছে। এবার CH3CH2Br এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এই কার্বনের সঙ্গে তিনটি হাইড্রোজেন আছে এক বন্ধন করে। এই কার্বনের সঙ্গে এই একটি হাইড্রোজেন, এই একটি হাইড্রোজেন, এই একটি হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনগুলো এক বন্ধন করে আছে। এই কার্বনের সঙ্গে এক বন্ধন করে একটি কার্বন, সেই কার্বনের সঙ্গে দুটি হাইড্রোজেন, এই একটি হাইড্রোজেন, এই একটি হাইড্রোজেন এক বন্ধন করে আছে এবং একটি ব্রোমিন পরমাণু এক বন্ধন করে আছে। এবার এর মধ্যে আমরা KOH অ্যালকোহলীয় KOH দিলাম, সেখান থেকে আমরা OH মাইনাস পাবো। সেই OH মাইনাস কী করবে? বিটা কার্বন থেকে একটি হাইড্রোজেনকে আক্রমণ করবে, ঠিক আছে? তো এটি যেহেতু একটি ক্ষারক, তাই এটি একটি হাইড্রোজেনকে আক্রমণ করলো, বিটা কার্বনকে। এবার যখনই বিটা কার্বনের হাইড্রোজেনকে আক্রমণ করলো, তখন এই যে এই CH বন্ধন, এই বন্ধনটি এখানে ঘুরে গেল, এই বন্ধনটি ভেঙে এই কার্বনের মাঝখানে একটি বন্ধন তৈরি হবে, ঠিক আছে? এবার যখনই এই কার্বন আর এই কার্বনের মাঝখানে একটি পাই বন্ধন তৈরি হবে, সিগমা বন্ধন আগের থেকে ছিলই, এখানে একটা বন্ধন তৈরি হচ্ছে আরেকটি বন্ধন, তখন এই কার্বনের যোজ্যতা 5 হয়ে যাবে। সেই যোজ্যতা কমানোর জন্য এখান থেকে ব্রোমিন বেরিয়ে যাবে, ঠিক আছে? ব্রোমিন হচ্ছে লিভিং গ্রুপ। তাহলে ব্রোমিন যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই কার্বনের যোজ্যতা আবার 4 হয়ে যাবে। এই যে কি হচ্ছে, কার্বনের এই একটি যোজ্যতা, এই একটি যোজ্যতা এবং এই যে দুইটি যোজ্যতা, 4 যোজ্যতা হয়ে গেল। তো আলটিমেটলি কী হলো তাহলে? OH মাইনাস এই হাইড্রোজেনকে আক্রমণ করলো, এই বন্ধন ভেঙে এখানে নতুন করে বন্ধন তৈরি হলো কার্বনের মাঝখানে, এইখান থেকে একটি বন্ধন CBr যে বন্ধনটি ছিল সেটি ভেঙে গেল, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এইখানে দেখাই যে এই যে OH হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করছে, সেটাকে ডট ডট দিয়ে দেখানো হলো, আর কার্বন আর হাইড্রোজেনের মাঝের বন্ধন ভাঙছে, এটাকেও ডট ডট করে দেখানো হলো। কার্বন আর কার্বনের মাঝখানে যে নতুন বন্ধন তৈরি হচ্ছে সেটাকে ডট ডট করে দেখানো হলো, আর কার্বন আর বিআরের যে বন্ধনটি ভাঙছে সেটাকে ডট ডট করে দেখানো হলো। তো এইভাবে করে যখন আমরা দেখালাম, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা পরিবৃত্তি অবস্থা। এটা একটা কাল্পনিক অবস্থা, এটা কোনো ধাপ নয়, ঠিক আছে? তারপর আমরা এবার বন্ধনগুলো, যে বন্ধনগুলো ভাঙছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবং যে বন্ধনগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখিয়ে আমরা যে যৌগটি পাচ্ছি সেটি হচ্ছে ইথিলিন। এই কার্বনের থেকে একটি হাইড্রোজেন চলে গেল, তাহলে বাকি দুটি হাইড্রোজেন থাকলো, এই দুইটি হাইড্রোজেন থাকলো। এই কার্বনের সঙ্গে এই কার্বনের একটা দ্বিবন্ধন চলে আসলো, এই যে দ্বিবন্ধন চলে আসলো। এই কার্বন থেকে বিআর বেরিয়ে গেলো এবং দুটি হাইড্রোজেন থাকলো, এই যে বিআর বেরিয়ে গেলো, দুইটি হাইড্রোজেন, এই করে হলো ইথিলিন। তাহলে এটি হচ্ছে অপনয়ন বিক্রিয়া। এবার এই ক্ষেত্রে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে আলফা কার্বন থেকে ব্রোমিন বেরিয়ে গেল, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অপনয়ন বিক্রিয়াটার নাম দিব বিটা অপনয়ন, ঠিক আছে? আলফার থেকে হ্যালোজেন পরমাণু বেরোচ্ছে এবং বিটার থেকে যদি হাইড্রোজেন পরমাণু বের হয়, তাহলে সেই অপনয়নটাকে আমরা কি বলবো? বিটা অপনয়ন। এছাড়াও আরেকটি নাম বলা যায়, সেটা হচ্ছে এই আলফা কার্বনটাকে যদি 1 নম্বর কার্বন বলি, অর্থাৎ হ্যালোজেন পরমাণু যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটি হচ্ছে 1 নম্বর কার্বন, আর পাশেরটিকে যদি 2 নাম্বার বলি, তাহলে এটাকে 1-2 অপনয়ন বিক্রিয়াও বলা যায়। তাহলে এইখানে যে
আমার অপনয়ন বিক্রিয়াগুলো হচ্ছে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকোহলীয় KOH দিয়ে উত্তপ্ত করার ফলে সেই বিক্রিয়াগুলো অপনয়ন বিক্রিয়া, এবং তাদের নাম বিটা অপনয়ন বিক্রিয়াও বলা যেতে পারে এবং তাদেরকে 1,2 অপনয়ন বিক্রিয়াও বলা যেতে পারে। এবার ঘটনা হচ্ছে এই অপনয়ন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা কখন সেটজেপ নিয়ম প্রয়োগ করব, কখন হফম্যান নিয়ম প্রয়োগ করব। এবার এখানে যে আমরা উদাহরণটা নিয়েছি সেখানে হচ্ছে আলফা কার্বনের সঙ্গে একটি অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। তো এরকমও তো হতে পারে যে আলফা কার্বনের সঙ্গে এই যে এখানে যে দুটি হাইড্রোজেন আছে তার পরিবর্তে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে আরেকটি অ্যালকিল গ্রুপ চলে আসলো। তাহলে সেই অ্যালকিল গ্রুপটি হতে পারে এই CH3-র মতোই, অর্থাৎ আলফা হ্যালোজেন পরমাণুটি যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটি হচ্ছে আলফা কার্বন। সেই আলফা কার্বনের সঙ্গে যদি একই রকমের দুটি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে সেক্ষেত্রেও অ্যালকিন তৈরি হবে এবং একটি অ্যালকিন তৈরি হবে, যেমনটা এক্ষেত্রে একটি অ্যালকিনই তৈরি হয়েছে। কারণ এখান থেকে হাইড্রোজেন, এখানে তো অপশনই নেই, বিটা হাইড্রোজেন একদিকেই আছে, সেই জন্য এক প্রকার অ্যালকিনই তৈরি হবে। এবার যদি এই দিকেও আরেকটা CH3 থাকে তো সেক্ষেত্রেও কিন্তু একটি অ্যালকিন তৈরি হবে, কারণ এখান থেকেও বিটা হাইড্রোজেন নিতে পারে অথবা এখান থেকে নিতে পারে, যেখান থেকেই নেক না কেন একই রকমের অ্যালকিনই তৈরি হবে। কিন্তু যদি এই যে আলফা কার্বনের সঙ্গে দুটি ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, একটা CH3 হলো আর একটা C2H5 হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একের অধিক অ্যালকিন পাবো, অর্থাৎ দুটি অ্যালকিন পাবো। সেই দুটি অ্যালকিনের মধ্যে একটি হবে মুখ্য এবং একটি হবে গৌণ। এই যে যেমন এখানে উদাহরণ, এই একটি যৌগ নিয়েছি, এই যৌগর থেকে আমরা যখন এই অ্যালকোহলীয় KOH দিচ্ছি তখন বিউট 1 এবং বিউট 2 পাচ্ছি। এবার এদের মধ্যে একটি হবে মুখ্য, একটি হবে গৌণ। এবার কে মুখ্য কে গৌণ হবে সেটা আমরা স্থির করব সেটজেপ নিয়ম বা হফম্যান নিয়ম দিয়ে। এবার কখন সেটজেপ নিয়ম প্রয়োগ করব, কখন হফম্যান নিয়ম প্রয়োগ করব, এটা নির্ভর করে লিভিং গ্রুপের উপরে। এবার যদি লিভিং গ্রুপ ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন হয়, এই যে হ্যালো অ্যালকেন থেকে হ্যালোজেন পরমাণু বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে লিভিং গ্রুপ। সেই লিভিং গ্রুপগুলোর মধ্যে যদি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন হয় সেক্ষেত্রে আমার যে দুটি যৌগ তৈরি হচ্ছে, দুটি অ্যালকিন তৈরি হচ্ছে, তার মধ্যে কোনটি মুখ্য কোনটি গৌণ সেটা আমরা বলবো সেটজেপ নিয়ম দ্বারা। তাহলে আমরা একটা উদাহরণ নিচ্ছি, CH3, CH2, CHB আর CH3। এটাকে আমি একটু অন্যভাবে লিখেছি যে CH3, CH2-কে CH তার সঙ্গে একটি বন্ড দিয়ে H, CH-কে একটি বন্ড দিয়ে Br আর CH2-কে একটি বন্ড দিয়ে H, মানে CH3-টাকে আমি একটু এরকম করে লিখলাম। এবার এখানে যেহেতু লিভিং গ্রুপ ব্রোমিন এই যৌগটার ক্ষেত্রে, তাই জন্য এখানে যে আমি দুটি অ্যালকিন যৌগ পাবো সেখানে কোনটি মুখ্য কোনটি গৌণ সেটা স্থির করব সেটজেপ নিয়ম দিয়ে। ঠিক আছে, তাহলে এই দিকের বিটা হাইড্রোজেন যদি চলে যায় ব্রোমিনের সঙ্গে তাহলে এখানে একটা ডাবল বন্ড হবে, সেই জন্য যৌগটির নাম হবে বিউট 1 আর যদি এই দিকের বিটা হাইড্রোজেন এবং এই হ্যালোজেন পরমাণু বেরিয়ে যায় তাহলে এরকম যৌগটি হবে CH3 CH ডাবল বন্ড CH CH3। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে বিউট 2 এবার বিউট 1 এবং বিউট 2 এই দুটোর মধ্যে কে মুখ্য কে গৌণ, এই দুটোর মধ্যে বেশি প্রতিস্থাপনযোগ্য অ্যালকিনটি হচ্ছে মুখ্য এবং কম প্রতিস্থাপনযোগ্য অ্যালকিনটি হচ্ছে গৌণ। এবার বেশি প্রতিস্থাপনযোগ্য অ্যালকিন কি করে স্থির করব বা কম প্রতিস্থাপনযোগ্য অ্যালকিন কি করে স্থির করব। এবার এই অ্যালকিনটির মধ্যে লক্ষ্য করতে হবে যে ডাবল বন্ডেড যে কার্বনগুলো আছে সেই কার্বনের সঙ্গে সরাসরি যে কার্বনগুলো থাকে সেগুলোকে বলা হয় আলফা কার্বন। যেমন হ্যালোজেন পরমাণু যে কার্বনের সঙ্গে যুক্ত হয় সেটাকে আলফা কার্বন বলে, ওরকম ডাবল বন্ডেড কার্বনগুলো সরাসরি যাদের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। তাই গেলে এখানে হচ্ছে আলফা কার্বন দুটো আছে, এইদিকে একটা আলফা কার্বন এইদিকে একটা আলফা কার্বন। আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে এই যৌগটির ক্ষেত্রে 6খানা আলফা হাইড্রোজেন আছে, ভালো কথা। এবার যদি বিউট 1 লক্ষ্য করি তাহলে এখানে ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে এটাকে বলা হচ্ছে আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2। তো বলছে যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে সেটা হচ্ছে বেশি প্রতিস্থাপনযোগ্য অ্যালকিন, তার মানে এটি হচ্ছে বেশি প্রতিস্থাপনযোগ্য অ্যালকিন। সেটজেপ নিয়ম অনুযায়ী এক্ষেত্রে এটি হচ্ছে মুখ্য আর সেটজেপ নিয়ম অনুযায়ী এটি হচ্ছে গৌণ। তাহলে
টু ব্রোমো বিউটেনের সঙ্গে যদি অ্যালকোহলীয় কেওইচ মিশিয়ে গাঢ় অ্যালকোহলীয় কেওইচের দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে বিউট 1 ইন এবং বিউট 2 ইন উৎপন্ন হবে এবং সেটজেপ নিয়ম অনুযায়ী বিউট 2 ইন হচ্ছে মুখ্য এবং বিউট 1 ইন হচ্ছে গৌণ। এবার যদি লিভিং গ্রুপ ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো না হয়ে যদি এরকম হয় ফ্লুরিন, যেটা নিকৃষ্ট লিভিং গ্রুপ বলা হয়, এছাড়াও NR3 আর মানে অ্যালকিল গ্রুপ, এটি একটি প্রশম লিভিং গ্রুপ, SR2 এটি একটি প্রশম লিভিং গ্রুপ, মানে লিভিং গ্রুপ হিসেবে ভালো নয়। তো এরকম গ্রুপগুলোর ক্ষেত্রে NR3 এবং SR2 প্রশম লিভিং গ্রুপগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু হফম্যান নিয়ম প্রয়োগ করব। তাহলে লিভিং গ্রুপ স্থির করে দিচ্ছে আমরা কোন নিয়ম প্রয়োগ করব। তাহলে যখন লিভিং গ্রুপ হিসেবে ফ্লুরিন, NR3, SR2 থাকবে তখন কিন্তু আমরা হফম্যান নিয়ম প্রয়োগ করব। হফম্যান কি বলছে? সেটজেপের উল্টো কথা, যে কম প্রতিস্থাপনযোগ্য অ্যালকিনটি হবে মুখ্য এবং বেশি প্রতিস্থাপনযোগ্য অ্যালকিনটি হচ্ছে গৌণ। তাহলে এখানে আমরা উদাহরণ হিসেবে 2 ফ্লুওরো বিউটেন নিচ্ছি। 2 ফ্লুওরো বিউটেনের ক্ষেত্রে আমরা যখন এই অ্যালকোহল এবং তার সঙ্গে NaOMe একটি ক্ষারক নিচ্ছি, সেটি যখন বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন হবে, সেই দুটি অ্যালকিন উৎপন্ন হবে। যদি এই দিকের বিটা হাইড্রোজেন এবং হ্যালোজেন পরমাণু চলে যায় তাহলে বিউট 1 ইন, আর এই দিকের বিটা হাইড্রোজেন এবং ফ্লুরিন পরমাণু চলে যায় তাহলে বিউট 2 ইন। তাহলে আমরা কী পাচ্ছি? বিউট 2 ইন, বিউট 1 ইন। কিন্তু যেহেতু এখানে হফম্যান নিয়ম প্রয়োগ করব সেই জন্য এই বিউট 1 ইন, যেটা কম প্রতিস্থাপনযোগ্য, কারণ এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2, সেই জন্য এটা হচ্ছে মুখ্য হয়ে যাচ্ছে হফম্যান নিয়ম অনুযায়ী। আর এটা হচ্ছে বেশি প্রতিস্থাপনযোগ্য অ্যালকিন, যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা 6, বিউট 2 ইন, যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 6, এটা বেশি প্রতিস্থাপনযোগ্য হওয়া সত্ত্বেও এটা গৌণ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা হ্যালো অ্যালকেনের মধ্যে লিভিং গ্রুপের উপর নির্ভর করে সেটজেপ এবং হফম্যান নিয়ম আমরা কিন্তু প্রয়োগ করব এবং সেখান থেকে মুখ্য গৌণ স্থির করব। তো এখানে একটা জিনিস আবার বলে রাখছি, যে যেখানে যে এক্সট্রা করে একটা বন্ধন আসছে, যে ডাবল বন্ড চলে আসছে, এক বন্ধন ছিল সেখানে একটা দ্বিবন্ধন আসলো, বন্ধনটা কার মধ্যে হচ্ছে? আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে হচ্ছে। আলফা কার্বন থেকে একটি পরমাণু চলে যাচ্ছে, বিটা কার্বন থেকে একটি পরমাণু যাচ্ছে। আলফা কার্বন থেকে কে যাচ্ছে? ব্রোমিন, আর বিটা কার্বন থেকে যাচ্ছে হাইড্রোজেন। ঠিক, তাহলে এই বন্ধনটা যখন হচ্ছে তখন কিন্তু আলফা আর বিটা কার্বনের মধ্যেই হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা অপনয়ন বিক্রিয়া এবং অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে কখন আমরা সেটজেপ নিয়ম প্রয়োগ করব এবং কখন হফম্যান নিয়ম প্রয়োগ করব। সেটজেপ নিয়ম কি, হফম্যান নিয়ম কি, তো ভালোভাবে বোঝা গেল এই ভিডিওর দ্বারা। ধন্যবাদ সবাইকে, এখন এই পর্যন্তই।